আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। তাল বাহানা না করে দ্রুত নির্বাচনের শিডিউল ঘোষণা করার আহ্বান মির্জা ফখরুলের। দাবি না মানলে 11ই নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা জামাত সহ 8 দলের। নির্বাচন ও রাজনৈতিক দাবি এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি পরিচয় করাতে চাই। আছেন জনাব আনিস আলমগীর, সাংবাদিক ও কলামিস্ট, এবং আছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি জনাব আনিস আলমগীর আপনাকে দিয়ে শুরু করি। তালবাহানা না করে দ্রুত নির্বাচনের শিডিউল ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আজকে আমরা লক্ষ্য করেছি যে মিছিল করেছে 8টি দল, জামাত, ইসলামী আন্দোলন সহ 8টি দল। তাদের দাবি যেটি হচ্ছে যে পিআর পদ্ধতি মানতে হবে, একই সঙ্গে গণভোট ইস্যু সেটি নির্বাচনের আগে করতে হবে, আরো বেশ কয়েকটি, মোট 5টি দাবিতে। এখন আসলে তালবাহানা কি নিয়ে চলছে, যেখানে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের একটি সুস্পষ্টভাবে সরকার বারবার বলছেন, দলগুলোকে বলা হচ্ছে যে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু এখনো মাঠে আন্দোলনের হুঁশিয়ারি এবং তালবাহানার কথা বলছেন বিএনপির পক্ষ থেকে। বিএনপি মহাসচিব হয়তো এই জন্য বলেছে যে যেহেতু তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছেন এবং মাঠে যেহেতু নানা ধরনের আওয়াজ যে এটা মানবো এটা মানবো না, সো এই সমস্ত বিষয়গুলো একটু কমে যায় যদি নির্বাচনী শিডিউলটা ডিক্লেয়ার করে দেয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শিডিউল নির্বাচন কমিশন যেটা বিবেচনা করছে সেটা যে একেবারে খুব পিছিয়ে আছে তা না, সেটা এগিয়ে দিলে কি হয়, ইনফ্যাক্ট পুরো নির্বাচনটাই এগিয়ে দিলে কি হয়, এটা কি ফেব্রুয়ারি করতেই হবে, এটা তো হাদিস হয় নাই। আমি যদি প্রস্তুত থাকি, আমরা সব কিছু ঠিকঠাক থাকে, এটা জানুয়ারিতে করতেও সমস্যা কি। তো নির্বাচন যত দ্রুত আমরা ব্যবস্থা করতে পারি তত রাজনৈতিক ক্যাওয়াজগুলো মিটে যাবে, এটা আমাদের প্রত্যাশা। এবং মির্জা ফখরুল সাহেব হয়তো সেই দৃষ্টিকোণ থেকে বলছে, মানুষ চায়, জনগণ চায় যে ভাই যা হওয়ার হয়েছে, এখন একটা নির্বাচনের দিকে যান আপনারা, কারণ মানুষের সহ্য সীমা মানে অতিক্রম করে ফেলেছে। মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি, মানুষ শুধু গল্প শুনে গেছে। এই গল্পের পরিণাম কি মানুষ এখন দেখতে পাচ্ছে। মানুষ রাজনৈতিক এই পরিবর্তনে যে প্রত্যাশা আশা করেছিল সেই প্রত্যাশার ধারে কাছে তারা নাই। তাদের আজকে জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে গেছে, তাদের চাকরি বাকরির সমস্যা হয়েছে, তারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে পালিয়ে থাকতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, সার্বিকভাবে এবং বিনিয়োগগুলো স্থবির হয়ে আছে। তারপর আপনার দেশের মধ্যে কেউ কোনো একটা বিজনেস নেবে, স্টেপস নেবে, সেটার জন্য তারা বসে রয়েছে যে ইলেকশন কবে হবে, ইলেকশন হোক, সরকার কে আসে দেখি, সেই অনুযায়ী তারা একটা করবে, পদক্ষেপ নেবে। তো ওই ধরনের চিন্তা থেকে যদি হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে পুরো বিষয়টা একটা স্থবির হয়ে আছে, পুরো বাংলাদেশটা একটা স্থবির হয়ে আছে। শুধু এই সরকারে যারা আছে তারা গল্প বলে যাচ্ছে আর উন্নয়নের কাহিনী বলছে, যে এরা কি কি করে ফেলছে, সংস্কারের কাহিনী বলে যাচ্ছে, কিন্তু বাস্তবে মানুষ এগুলো কিছুই দেখছে না, বরং সংস্কারের নামে যেগুলো গত 9 মাস। আপনি কি তালবাহানা দেখেন বিএনপি মহাসচিবের? আমি তালবাহানা শব্দ বলতে চাই না, আমি বলতে চাই যে এই রাজনৈতিক ক্যাওয়াজ কমানোর জন্য যত শীঘ্র সম্ভব ইলেকশন দেওয়া উচিত। এবং তালবাহানা ঠিক না, কারণ হচ্ছে যে সরকার তো এখনো বলে নাই যে আমি দেব না, এবং সরকারের তরফ থেকেও তো বলা হয় নাই যে আপনারা এটা মানতেই হবে, আমরা এটা দিয়ে দিছি, এমন কিছু ইম্পোজ করা হয়নি। বরং সরকার সেটা করলে হয়তো ভালো হতো, সরকার সেটা না করে এদের উপর ছেড়ে দিয়েছে। আজকে 4 দিন চলে গেছে, এখনো পর্যন্ত তারা সমঝোতা আসতে পারেনি যে কিভাবে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। এবং আপনি বললেন যে গণভোটের কথা বললেন, পিআর পদ্ধতির কথা বললেন, রাজনৈতিক দলগুলো, জামাতের নেতৃত্বে কতগুলো রাজনৈতিক দল এটা নিয়ে আজকে রাজপথে করলো। তা আপনারা যেখানে পরস্পর বসছেন, তো বসার মধ্যে থেকে আবার রাজপথে আসার কি দরকার ছিল? যমুনা ঘেরাও করে এত কষ্ট করে পুলিশের ব্যারিকেড উল্টে আপনারা ওইখানে গিয়ে এটা দেওয়ার এমন কি জরুরি হয়ে গেছে? আমি তো এটার কোনো যৌক্তিকতা মনে করি না। একদিকে আপনি রাজপথে প্রেসার দিচ্ছেন, আরেকদিকে আপনি ইলেকশনের মানে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার কথাও বলছেন। একদিকে আপনি হুমকি দিচ্ছেন যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে
আঙ্গুল বাঁকা করবেন, এগুলো তো এই সমস্ত বক্তৃতাগুলো সাধারণ মানুষ ভয় পাবে। সাধারণ মানুষ এগুলো আশা করছে না। সাধারণ মানুষ চাচ্ছে যে একটা মহা দুর্যোগ থেকে বাংলাদেশ উঠে এসেছে, উঠে আরেকটা দুর্যোগের মধ্যে যাচ্ছে, যে দুর্যোগের মধ্যে যাতে না যায় সেখানে যাতে একটা শান্তি স্থিতিশীলতা রাজনৈতিক দলগুলো যাতে পরস্পর বসে ডিসিশন নিতে পারে। এতে কি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা তৈরি হয় কিনা মানুষের মধ্যে, এই যে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থান নিয়ে রাজপথে থাকা, মতদ্বৈত? নির্বাচনী সংখ্যা তো তৈরি হয়, অবশ্যই হয়, কারণ আপনারা এতদিন ধরে বললেন, বসলেন এবং নিজেরা ঠিকঠাক করলেন, তারপর আবার এগুলোকে এতদিন যে বরফ মানে এতদিন বরফ উষ্ণতা মানে বরফ যেটা গলেছিল সেটাকে উষ্ণতা দিয়ে সব ঠিকঠাক করলেন, আবার বরফ বানিয়ে ফেললেন। তো আপনারা একবার গলান, আবার বরফ বানান, আবার এখন গলাতে হবে। তো এই যে শঙ্কা, এটা তো মানুষ ভয় পাবে ইলেকশন হবে কিনা, বিশেষ করে যে গণভোট ইলেকশনের আগে দিতে হবে, এই যে একটা তর্ক বা এই যে একটা দাবি, এই দাবিটা কতটা যৌক্তিক সেটা কিন্তু রাজনৈতিক দলগুলো এখনো মানে যারা চাচ্ছে তারা এটা কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি। প্রথমত প্রশ্ন উঠেছিল যে গণভোট একটা অসাংবিধানিক বিষয়, যেটা আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী যে সরকার চলছে সেটা এই ডিমান্ড ফুলফিল করে না। তাহলে এটা অতীত ইতিহাস টেনে বলছে যে এর আগে যে 2-3টা গণভোট হয়েছিল তখন সংবিধান ছিল না। জেনারেল জিয়ার সময়, জেনারেল এরশাদের সময়, প্লাস খালেদা জিয়ার সময় আরেকটা বিশেষ পরিস্থিতিতে একটা গণভোট হয়েছিল। এই 3টা গণভোট যখন হয়েছিল, হয় এক সংসদ ছিল নতুবা সংবিধান স্থগিত ছিল। তা এখন তো সংবিধান স্থগিত না, এখন গণভোট কেন জরুরি হয়ে গেল? যেদিন সামনে আপনার ইলেকশন আসছেন, পার্লামেন্টে সেই সমস্ত বিষয়গুলো সমাধান করেন, তারপর আপনারা গণভোট করবেন। আচ্ছা করেন, সেটা জাতির কোটি কোটি টাকা শ্রাদ্ধ না করে ভোটের দিন করেন না, করেন সেটা যদি এত জরুরি হয়ে যায় আপনাদের কাছে, আমরা জরুরি মনে করছি না, আপনারা যদি জরুরি মনে করেন, এখন আপনি গণভোট দিতে চান, তাহলে মানুষ অন্যটা মানুষ মনে করে যে এই গণভোট দিয়ে একটা ম্যান্ডেট নেবে রাজনৈতিক দলগুলো যারা চাচ্ছে, এবং এই ম্যান্ডেট দিয়ে তখন এই যে এতদিন ধরে ঝুলে আছে কোন বলে এই সরকার ক্ষমতায় আছে, সেই যে বিশেষ একটা 106 না 206 106 দ্বারায় যে আপনি আনলেন, হাইকোর্ট থেকে আনলেন, সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসলেন, সেই ধারায় আপনি আছেন। এখন সেটাও বৈধ কিনা অবৈধ এত সব কোশ্চেন উঠছে। আর যদি গণভোট হয়ে যায় তাহলে সম্পূর্ণ বৈধতা, এই বৈধতা দিয়ে আপনি তখন বলবেন যে জনগণ আমাদেরকে ভোট দিয়ে বৈধতা দিয়েছে, আগামী সংসদ নির্বাচন যদি আরো 5 বছর পরে হয় কোনো সমস্যা নেই। এবং এটা আগামী সংসদ নির্বাচনের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে, কারণ এই বৈধতা নিয়ে যে অসততা এবং তালবাহানা, ওই যে আপনি যে শব্দটা মির্জা ফখরুল সাহেবের বললেন কি জানি, তালবাহানা না, ওই তালবাহানা তখন শুরু হবে ইলেকশন নিয়ে। তখন দেখবেন যে ইলেকশন আর ফেব্রুয়ারিতে নাই, তখন সেটা অনিশ্চিত জায়গায় চলে গেছে। জি, ধন্যবাদ। আমি ডক্টর আসিফ মোহাম্মদ শাহান আপনার কাছেও আসতে চাই। আমরা যে গণতান্ত্রিক উত্তরণের দিকে এগুলোর কথা বলছি, এখন রাজপথে কিংবা রাজনৈতিক পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে, আমরা কি সেই গণতান্ত্রিক উত্তরণের পথে এগুচ্ছি বলে মনে হচ্ছে, নাকি কোনো সংকটের জায়গা নতুন করে তৈরি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই সংকটের জায়গা তৈরি হচ্ছে কি হচ্ছে না, এটা অনেকাংশেই ডিপেন্ড করে রাজনৈতিক দলগুলো কি অ্যাকশন বা কি কাজ, কি ভূমিকাটা নিচ্ছে সেটার উপরে। এখন যে জায়গাটায় আমরা এসে দাঁড়িয়েছি, এবং এইখানে এসে আপনি যে বললেন একটু আগে যে বিএনপির মহাসচিব যে বক্তব্যটা রেখেছেন, ওনার বক্তব্যটা খুব ক্লিয়ার যে এটার ইন্ডিকেশন হচ্ছে জামাত ইসলামের দিকে। কারণ এই বক্তব্যটা ওই প্রেক্ষাপটে এসেছে যে তালবাহানা, মানে সরকারের দিক থেকে যদি দেখেন, সরকারের দিক থেকে তারা অলরেডি বলে দিয়েছেন যে এসেনশিয়ালি আপনি শিডিউল ঘোষণা করবেন ডিসেম্বরের 15 তারিখে, আপনি ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে আপনি নির্বাচন করবেন, 2 মাস আপনার সময় লাগবে। সরকারের মাঝখানে এমন কিছু বলেনি বা এমন কিছু বলেনি যে যার ফলে আপনার মনে হতে পারে যে ডিসিশনটা চেঞ্জ হবে। তাহলে সরকারকে ডেফিনেটলি এটা ইন্ডিকেট করে বলা হয়নি, ইন্ডিকেট করে বলা হয়েছে জামাত ইসলামীকে। শিডিউল ঘোষণা করার কথা সরকারকেই বলা হয়েছে না, যেটা বলা হয়েছে সরকারকে বলা হয়েছে ঘোষণা করতে, কিন্তু সরকার তো অলরেডি বলেছে সে কখন করবে, ইনডিরেক্টলি বলেছে। সরকার তো অলরেডি বলেছে
বলেছে, ইনডিরেক্টলি না, ডিরেক্টলি তো হচ্ছে গিয়ে ডিসেম্বরের 15-র মধ্যে ঘোষণা করার কথা ইলেকশন কমিশন তো জানিয়েছে, সেখানে তো কোনো চেঞ্জ হয়নি। সরকার কি বলেছে সেটা পিছাবে? তাহলে এই তালবাহানার কোয়েশ্চেনটা তো ওইখান থেকে আসে না, তালবাহানার কোয়েশ্চেনটা আসে জামাত ইসলামের কাছ থেকে। এটা আসে হচ্ছে জামাত, আজকে আপনি জানেন যে 5 দফার একটা দাবিনামা হচ্ছে গিয়ে তারা পেশ করেছেন, এবং বিএনপির এইখানে যথাযথভাবে আমার মনে হয় যে শঙ্কা প্রকাশ করার অধিকার আছে, এবং তাদের এই যে শঙ্কা প্রকাশ করা সেটার পেছনে যৌক্তিক বেশ কিছু ভিত্তি আছে। প্রথমত, আবারও দেখেন জামাতের প্রস্তাবে লোয়ার হাউস পিয়ারের ব্যাপারটা চলে আসছে। লোয়ার হাউস পিয়ারটা কোথা থেকে আসছে? বারবার তারা যে বলছেন যে এটাকে গণভোটে দিতে হবে, এই লোয়ার হাউস পিয়ারটা কোথা থেকে আসলো? পুরো জুলাই সনদে আপনি নোট অফ ডিসেন্ট রাখেন আর নোট অফ ডিসেন্ট বাদ দেন, কোথাও কি লোয়ার হাউসের কথা আছে বা লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিতে হবে এরকম কোনো কথা আছে? তো জামাত ইসলামী এই জিনিসটাকে বাতাস থেকে বারবার নিয়ে আসছে কেন? এইখানে যে ঘটনাটা ঘটেছে, এর আগেও যেটা হয়েছে যে উচ্চকক্ষে পিয়ার নিয়ে যখনই কেউ ডিসকাশন করতে গেছে, বিএনপি সবসময়ই তার যে কনসার্নটা সেটা জানিয়েছে যে আজকে লোয়ার হাউসে যদি আমি পিয়ার দিই তাহলে আগামীকাল আপনারা আপার হাউসে যদি আমরা পিয়ার দিই আপনারা লোয়ার হাউসে পিয়ারের দাবি করবেন, আমরা লোয়ার হাউসের পিয়ারের পক্ষে না। এবং বাকি রাজনৈতিক দলগুলো যখনই যতবারই বিএনপিকে বোঝানোর চেষ্টা করেছে যে না আমরা লোয়ার হাউসে পিয়ার চাই না, ঠিক সেই মুহূর্তে জামাত এই আইডিয়াটা থ্রো করে এবং বিএনপির যে কনসার্ন সেটাকে সে জাস্টিফাই করে। মানে পুরো জিনিসটা যখন একটা ঐক্যমত্যের দিকে যেতে চায়, জামাত এমন একটা স্টেটমেন্ট দেয় যে স্টেটমেন্টের ফলে হচ্ছে কি আবার কনফ্রন্টেশন তৈরি হয়। এইখানেও দেখেন একই কথা, আপনি লোয়ার হাউস এটা কেন আপনি বলবেন এখন? এটা নিয়ে কোনো ডিসকাশন হয় নাই, জুলাই সনদে নাই, আপনি হঠাৎ করে আবার লোয়ার হাউস পিয়ার কোত্থেকে আসলো? এবং সরকারের কাছে যে এই যে আপনি দাবি জানাচ্ছেন, একদিকে আপনি রেফারেন্ডাম চাবেন, নোট অফ ডিসেন্টের ব্যাপারে হচ্ছে গিয়ে বলবেন যে জুলাই সনদে যা আছে সেটা গ্রহণযোগ্য, আবার এমন কিছুকে আপনি রেফারেন্ডামে পাঠাতে চান যেটা জুলাই সনদে নাই। এটা তো খুবই পরস্পর বিরোধী একটা অবস্থান, এই অবস্থানের তো কোনো অর্থ হয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই যে রেফারেন্ডামটাকে আগে দিতে হবে, এটার যৌক্তিক ভিত্তিটা কি? একদিকে আপনি বলছেন যে রেফারেন্ডাম প্রচণ্ড জটিল একটা বিষয়, আবার একই সাথে আপনি ধরেন যদি ডিসেম্বরের 15 তফসিল ঘোষণা করার কথা, তো তাহলে হচ্ছে যে আপনার যদি এই ইলেকশনের আগে দিতে হয় তার মানে ডিসেম্বরের 15 আগে দিতে হবে। আজকে নভেম্বরের 6 তারিখ, আপনার হাতে সময় আছে কয়দিন? 1 মাসও তো নেই। তো এর মধ্যে রাজনৈতিক দলগুলো জনগণকে এই ব্যাপারটা নিয়ে ক্যাম্পেইন করবে কখন, বোঝাবে কখন, মানুষজন কিসের বেসিসে ভোট দিবে? তো আপনি সেটার কোনো সমাধানের কথা বলছেন না, সেটা নিয়ে কোনো কথা বলছেন না, এবং আপনি বলছেন যে এটা করতেই হবে, না হলে হচ্ছে আপনি এক ধরনের একটা থ্রেটেনিং স্টেটমেন্ট দিচ্ছেন যে আঙ্গুল বাঁকা করানোর উপায় আমরা জানি। এরকম একটা পজিশনে আপনি যখন এরকম একটা থ্রেট দেন এবং আপনি থ্রেটটা দিচ্ছেন হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টকে, তাকে এটা করতে হবে, তো তখন বিএনপির পক্ষে লেজিটিমেটলি শঙ্কিত হওয়া কারণ আছে যে এইটার ফলে নির্বাচন সময়সীমা নিয়ে কোনো ধরনের ইস্যু হয় কিনা। আমার কাছে এই যে অবস্থানটা জামাত ইসলামের, সেটা আমার কাছে প্রচণ্ড অযৌক্তিক মনে হয়েছে, এবং এটা আমার কাছে মনে হচ্ছে সংকটটাকে আরও ঘনীভূত করার একটা জায়গায় আমরা চলে যাচ্ছি। সো জামাত শুড বিহেভ ভেরি রেসপন্সিবলি। এই ধরনের কাহিনী আমরা যে জায়গা থেকে সরে আসছি সেটাকে আরও একটা বড় ধরনের ঝামেলার দিকে নিয়ে যেতে পারে। জি, ধন্যবাদ। আমি জনাব আনিস আলমগীর আপনার কাছে এই প্রশ্নটি রাখতে চাই যে আসলে যে গভীর সংকটের দিকে যদি আমরা যেতে থাকে সেক্ষেত্রে আসলে সমাধানের উপায় কি, সরকারের আসলে এই ক্ষেত্রে ভূমিকাটা কি থাকবে? আমি একটু বিরতি থেকে ফিরে সেই প্রশ্নের উত্তরটি নিতে চাই। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশাম্প্রতিক নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশাম্প্রতিকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব আনিস আলমগীর আপনার কাছে এই প্রশ্ন রাখছিলাম যে সংকট ঘনীভূত হলে আসলে এই সংকটের সমাধান কিভাবে হবে? আরেকটি বিষয় হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যু এবং নানান বিষয় নিয়ে আসলে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলগুলোকে দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকার। 4 দিন হয়ে গেল, আসলে ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা কি আমরা দেখি মাঠের যে পরিস্থিতি? দুটি প্রশ্ন। ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা এখনো আছে, কারণ ব্যাকডোরেতে তারা আলোচনা করতেই পারে। আমি কালকে একটা নিউজ দেখেছিলাম যে জুনায়েদ সাকিব, এনসিপি, তারপরে নূরের দল, এরা সব মিলিয়ে এফবি পার্টি, এরা মিলে একটা উদ্যোগ নিয়েছে যে বিএনপি এবং জামাতকে বসাবে। তো যদি বসে এবং তারা সহ বসে তো সমাধান তো হতেই পারে, কারণ এখানে 2-3টা জায়গাতে তো আটকে না, এখানে খুব বেশি যে কটা ইস্যু আটকে আছে তার মধ্যে হচ্ছে যে গণভোটটা আগে করা নিয়ে, এবং আগে করার কোনো যৌক্তিকতা যদি দেয় কেউ, সেটা খুব মানে এটা গ্রহণযোগ্য হবে না, কারণ এটা কোনো যুক্তি নাই এত টাকা সরকারের খরচ করে আরেকটা নির্বাচন করার। দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপি অনেকগুলো ইস্যুতে দিয়ে রাখছে, আপনার নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। নোট অফ ডিসেন্ট হয়তো কমিয়ে আনবে তারা,
অনেকগুলো বিষয়তে তো সবগুলোতে এত 18টা বোধ হয় তাদের ছিল, বা 18টা বা প্লাস মাইনাস হবে, তো এর থেকে একটু কমিয়ে আনতে পারে। তো এই দুইটা ইস্যুতে যদি তারা একমত হতে পারে তাহলে তো অসুবিধা আমি কোনো কারণ দেখি না যে তাদের মধ্যে ঐক্য সম্ভব না। জামাতে ইসলামের আমির আজকে দেখলাম বললেন যে আমরা যদি আমাদের বন্ধু প্রতিম দল যে বিএনপিকে মিন করছে তারা যদি ক্ষমতায় যায়, তারা বলছে আমাদেরকে হয়তো রাখবে না, কিন্তু আমরা যদি যাই তাদেরকে রাখবো, তাদেরকে নিয়ে আমরা সরকার পরিচালনা করবো, এবং আমরা চাই যে তাদেরকে উলট পালট কিছু করতে দেব না। তো এই যে তাদের মধ্যে যে সৌহার্দ্যের যে বিষয়টা আছে, আর আপনি মির্জা ফখরুলের কথাও আগেও বললেন, তো তারা তো আসলে এখন তাদের মধ্যে যেগুলো হচ্ছে আমার মনে হচ্ছে যে আজেরা কার্যকতগুলো আছে আজেরা। তাহলে কেন করছে আপনার কাছে যদি মনে হয় এটি মানে এমনিতেই করছে, আপনি যেটা মিন করছেন? তারা পরস্পরকে চাপ দেওয়ার জন্য করছে। আমি যেটা আগে বলছিলাম একটু যে আসলে তাদের যে প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ নাই। তা আওয়ামী লীগ নাই, এই জন্য তারা আসলে এখন ঝগড়া করবে কি দিয়ে? তারা আর কিছু পাচ্ছে না, নিজেরা ঝগড়া করতেই হবে কেন? করতে হবে একজন আরেকজনকে চাপ দেওয়া। যেমন আমি এখন প্রধান যে ইস্যুটা এখন দাঁড়িয়ে আছে, আমার সাথে আসিফ একমত হলেন যে এই নির্বাচন গণভোটটাকে একটা প্রাধান্য দেওয়া, এবং সেই জায়গায় গণভোটের মধ্যে এমন সব ক্লজ ঢুকিয়ে দেবে যে এটাই ভোট, এটাই বৈধতা, এটাই এই সরকারের যত কর্মকাণ্ড আছে সবগুলোর বৈধতা, এটাই ভোট। এবং এই আগামী ভোট যদি না হয় সেটা খুব না, তখন দেখবেন যে ভোটটাকে কত পিছাতে পারে, ফুটবলের মতো পিছাবে শুধু। এবং এই সরকার যারা আছে এই জন্য কি গণভোট আগে দিতে চাইছে বলে আপনি মনে করছেন? আমি মনে করি যে তাদের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচনকে পিছিয়ে দেওয়া। কাদের উদ্দেশ্য সেটি? জামাত এবং আদার্স, জামাত এবং এনসিপিও এখানে থাকতে পারে, কারণ তারা এখন যেই ক্ষমতা এনজয় করছে, এবং কেয়ারটেকার গভর্নমেন্টে যারা আছে বা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারাও এনজয় করছে, তারা এই এনজয়মেন্ট আরো দীর্ঘায়িত করতে চায়। এখন তারা ধরে নিয়েছে যে যদি একটা ইলেকশন হয় এবং ফেয়ার ইলেকশন হয়, এখানে যেহেতু আওয়ামী লীগ নাই, তো খালি মাঠে গোল দেওয়ার জন্য একটা বড় দলই আছে, শুধু তারা বিএনপি আছে। তো বিএনপি তো ক্ষমতায় যাবে, এবং বিএনপি যদি ক্ষমতায় যায় তারা এই সুযোগ সুবিধা, এই ক্ষমতার এনজয়মেন্ট এটা পাবে না। এবং বিএনপি দিন দিন জনপ্রিয়তা ক্ষুণ্ণ হওয়ার পথে আছে, কারণ তারা এমন সব কর্মকাণ্ড করছিল 5 আগস্টের পর থেকে, বিশেষ করে প্রতিপক্ষকে মারা ধরা, মামলা দেওয়া, নিজেরা মামলাবাজি করা, নিজেরা একজন আরেকজনকে হত্যা করা, চাঁদাবাজি, তাতে করে তাদের যে জনপ্রিয়তা নেমে যাচ্ছে সেইটাকে এরা পুঁজি করতে চায়। জামাত এবং আদার্স পুঁজি করতে চায়, সেটা দিয়ে তারা সমান হতে চায়, এবং সমান হতে গেলে আরো যদি 2-1 বছর পিছিয়ে দেয় তাহলে সত্যি ক্ষমতায় আসা বিএনপির জন্য তখন আরো ডিফিকাল্ট হয়ে যাবে। যেটা বিএনপি যদি 3 মাস পরে ইলেকশন হতো তাহলে 300 আসনে অন্যরা কত আসন পেত সেটাই নিয়ে হিসাব করতে হতো। এখন তো এত সব হিসাব না, এখন বিএনপিকে পাশ কাটিয়ে জামাত নিজেরা ক্ষমতায় যাবে সেই স্বপ্ন দেখছে। কারণ এটা এমন, এই জন্যই যে পরিস্থিতি হয়েছে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির নিজেদের ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে, সেই জন্য। আসবো আপনার কাছে। আমি ডক্টর আসিফ মোহাম্মদ শাহান আপনার কাছে আসি যে আপনি কি তাই মনে করেন যে নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য বা গণভোটটি আগে করার যে চিন্তা বা দাবি করা হচ্ছে সেটি নির্বাচন পেছানোর একটি ষড়যন্ত্র, এরকম মনে করছেন? আমি একটু ভিন্ন মত আছে আমার কাছে, আমি পুরোপুরি একমত নাই কথাটার সাথে। প্রথম কথা হচ্ছে যে জায়গাটা আমি বলতে চাই, আমি গণভোটের যে যৌক্তিকতা সেটা আমি স্বীকার করি, এবং একই সাথে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে গণভোটের 2টা ব্যাপার আছে। একটা তো হচ্ছে জুলাই সনদের ইস্যু, আরেকটা হচ্ছে এই গণভোটটা আপনার নেক্সট পার্লামেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছে। এবং এই গণভোটের লেজিটিমেসি, আপনি যদি জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা দেখেন, সেটা আসতেছে হচ্ছে গণ অভ্যুত্থান থেকে। সো আপনি হচ্ছে কি একটা ডিফারেন্ট লেজিটিমেসি এসে করে সে কাজটা করছেন। সো এবং এই যে আমরা যদি আসলে কনস্টিটিউশনাল চেঞ্জ করতে চাই এবং সেটা যদি একটা সার্টেন সাস্টেনেবিলিটি এবং প্রোটেকশন যদি নিশ্চিত করি, তাহলে এইটার দরকার হতে পারে। সো সেই জায়গা থেকে আমি গণভোটে কোনো সমস্যা দেখি না। এখন আমার কাছে নির্বাচনের আগে না, ওভারঅল গণভোটের কথা বলছি। এখন আগে পরের ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয় যে আমি ঠিক নিশ্চিত নয় যেটা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কিনা, হতে পারে। কিন্তু আমি যেটা দেখি যে জামাত এটাকে পলিটিক্যালি ইউজ করার চেষ্টা করছে। কিভাবে পলিটিক্যালি ইউজ করার চেষ্টা করছে? আপনি যেটা একটা আপনার সাথে যোগ করতে চাই, যে আপনি বলছেন যে এটা অভ্যুত্থানের যে ইয়েটা, সেটা লেজিটিমেসি আসে গণভোটের মাধ্যমে। না, আমি বলছি হচ্ছে গিয়ে যে জুলাই চার্টার
ইমপ্লিমেন্টেশন অর্ডার যেটা আছে সেটা তো হচ্ছে আপনার এই গণভোটের লেজিটিমেসি দিচ্ছে, and এই জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডার যেটা তার লেজিটিমেসি আসছে হচ্ছে গণ অভ্যুত্থান থেকে। গণ অভ্যুত্থান থেকে। তো এটাই যদি এখন যদি আমি বাস্তবায়ন করে দিই, আমি গণভোট পাশ হয়ে গেল, তাহলে আমরা যে অভ্যুত্থান, তো এখন অভ্যুত্থানের মাধ্যমে আমি এসেছি, সেটা লেজিটিমেসি পেয়েছে, সেটা আর পিছিয়ে গেলে এখন কোনো অসুবিধা নেই। না, আপনি তো হচ্ছে ইলেকশন না, পরে হলো কোনো অসুবিধা হয় না। নট নেসেসারিলি, কারণ এখানে যেটা হচ্ছে যে আপনি যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছেন, সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার তো আনলিমিটেড কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছেন না, আপনার সেটা তো জুলাই চার্টারের মাধ্যমে সীমাবদ্ধ। 1 বছর না 1 বছর সেটা তো অন্য কথা, সেটাই সে কথা, মানে যেটা হচ্ছে আপনি জুলাই চার্টারের মধ্য থেকে আপনাকে কাজ করতে হবে। আমি একটু ওই প্রশ্নটায় আসি যে যেটা নিয়ে আমি কথা বলছিলাম। দেখুন, আমাদের এরকম মনে করার কোনো কারণ নেই যে হচ্ছে বিএনপি এবং জামাত একই উদ্দেশ্যে কাজ করবে, এটা সম্ভব না। এই রাজনৈতিক দলগুলো আপনার 5ই আগস্ট পরবর্তীতে দুটো রাজনৈতিক দলই যেটা চাচ্ছে সেটা হচ্ছে তারা ক্ষমতায় যেতে যাচ্ছে, খুব সোজা কথা, তারাই হচ্ছে গিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। ইনিশিয়ালি জামাত যেটা মনে করছে যে তার সাপোর্ট বাড়ছে, তার শক্তি বাড়ছে, তার অপরচুনিটি বাড়ছে। এখন দেখুন যে যেটা হবে, যখন এই গণভোট আগে বা পরে হওয়ার মধ্যে পার্থক্যটা কোথায়? ধরেন গণভোটটা আগে হলো, এখন এই যে সরকার যে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা দিয়েছে সেখানে যদি নোট অফ ডিসেন্ট না থাকে এবং এই নোট অফ ডিসেন্ট নিয়ে যদি হচ্ছে গিয়ে কোনো ধরনের সমাধান না আসে, জামাত যে কাজটা করবে সেটা হচ্ছে যে সে বিএনপিকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে এটা একটা রিফর্ম বিরোধী দল, সংস্কার বিরোধী দল, এবং আমি নিশ্চিত যে বাকি পলিটিক্যাল পার্টিগুলো একই কাজটা করবে। এবং যদি গণভোট পাস হয় তাহলে সেটা একটা সিরিয়াস লেভেলের পলিটিক্যাল কস্ট বিএনপিকে তখন বহন করতে হবে। এরপরে যদি আপনি ন্যাশনাল নির্বাচনে যান, জাতীয় নির্বাচনে যান, তাহলে তার আগের গণভোটে বিএনপি পরাজিত, কারণ সে রিফর্ম বিরোধী দল, এইটা হচ্ছে গিয়ে তার ভোটের যে ক্যালকুলেশন সেখানে আরও বেশি হেল্প করবে। এইটা হচ্ছে জামাতের জন্য এটা একটা পলিটিক্যালি বেনিফিশিয়ারি একটা উপায় হিসেবে এটা কাজ করার পসিবিলিটি আছে। আমার ধারণা সেই জায়গা থেকে তারা বারবার গণভোটটা আগে চাচ্ছে, এবং সেই গণভোটটা আগে চাওয়ার জন্য এই মাঝখানে এই যে কনফ্লিকচুয়াল যে জায়গাগুলো, সেই জায়গাগুলো হচ্ছে গিয়ে তৈরি করছে। এইখানে কয়েকটা জিনিস পরিষ্কার করা দরকার, যে আপনি যদি এনসিপি কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে বলে দিয়েছে, তারা প্রেফার করে যে গণভোট আগে, বাট এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তারা এটাও বলেছে যে নির্বাচনের দিনেও গণভোট হবে। সেটাই আমি বলছি, যে তারা বলছে যে এইটাতে তারা স্টিক করছে না। কাজে যদি আপনি অন্তর্বর্তীকালীন সরকার যদি হচ্ছে নির্বাচনের দিন গণভোটটা দেয়, বিএনপি এনসিপি যে সেটাকে প্রত্যাখ্যান করছে সেটাও কিন্তু না, তো তার কাছে হচ্ছে গ্রহণযোগ্য। আপত্তি এই মুহূর্তে শুধুমাত্র হচ্ছে জামাত এবং হচ্ছে গিয়ে তার দলগুলোর। কারণ আমার কাছে যেটা মনে হয়, সে জামাত মনে করছে যে এটা একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ আছে, যে পলিটিক্যাল অ্যাডভান্টেজটা সে ইউজ করতে চাচ্ছে পরবর্তী নির্বাচনে। অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও ফিরবো আলোচনায় বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যালেঞ্জ করবার নিবেদিত দেশাম্প্রতিক নিচে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। আড়াই অ্যাঙ্গেল চ্যালেঞ্জ করবার নিবেদিত দেশাম্প্রতিক আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জনাব আনিস আলমগীর, আপনার কাছে আসি। আসন্ন নির্বাচনে সহায়তা না করতে জাতিসংঘকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠিতে কাজ হবে না বলে আজকে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। কি বলবেন? পররাষ্ট্র উপদেষ্টা যেটার জবাব দিয়েছেন আর কি, উনি নিজ থেকে বলেন না, সাংবাদিকরা ওনাকে এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছিল যে আওয়ামী লীগ গত 1 নভেম্বর ইউএনডিপি, এখানে জাতিসংঘের আবাসিক যেই এটা উন্নয়ন প্রতিনিধি যারা এখানে আছেন, তাদেরকে এই চিঠি দিয়েছিল, এবং সেটা ওরা এই জাতিসংঘ সদর দপ্তর সহ বিভিন্ন জায়গায় পাঠিয়েছে। মোট কথা জাতিসংঘের কাছে তারা আবেদন করেছে যে এই নির্বাচনটা যেহেতু অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না, এটা ইনক্লুসিভ না, তো তোমরা যে ধরনের সহযোগিতা করার কথা সেটা তোমরা সহযোগিতা করো না। আমি জানি না বাংলাদেশের এই ধরনের নির্বাচনগুলোতে জাতিসংঘের কতটা সহযোগিতা থাকে, এখানে ভ্যালিডিটি একটা বিষয় থাকে, কিন্তু সহযোগিতা কতটা করে আমি জানি না, বা করলেও সেটা এমন কোন মাত্রায় যে যেটার জন্য এই নির্বাচন হয়ে যাবে, মানে বন্ধ হয়ে থাকবে। সেই জায়গায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তাদের চিঠিতে কাজ হবে না। এই জন্যই হবে না যে উনি তো আর জাতিসংঘের প্রতিনিধি না, উনি উনার অ্যাজাম্পশন থেকে বলছে আর কি, যে এই ধরনের পদক্ষেপে, এই ধরনের চিঠিতে কিছু আসে যায় না যে ইলেকশনটা হয়ে যাবে। তবে একটা জিনিস তো থাকবেই, যেটা আন্তর্জাতিক মহলে এটা প্রশ্ন তুলবেই, এটা যে অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হচ্ছে না, এই জিনিসটা হয়তো আজকে না হোক কালকে তাদের এটা জবাবদিহি করতেই হবে। জি, ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ আসিফ মোহাম্মদ শাহান, আপনাকে দিয়ে শেষ করতে চাই। নির্বাচন বানচালা আওয়ামী লীগ সরাসরি ভাবে তারা চিঠি দিয়েছে জাতিসংঘকে, কি বলবেন আসলে? হ্যাঁ, এটা তো এক্সপেক্টেড মুভ না, যে আওয়ামী লীগের কাছ থেকে তো হচ্ছে দিস ইজ নট আনএক্সপেক্টেড, বাট কোয়েশ্চেন হচ্ছে যে এটাতে আসলে কিছু যাবে আসবে কিনা।
এসেনশিয়ালি আমার মনে হয় না যে এখানে আসলে এটার খুব বেশি কোনো গুরুত্ব আছে, কারণ আজকে আপনি একই সাথে দেখবেন যে আইআরআই এর একটা রিপোর্ট এসেছে, সেইখানে তারা বেশ কিছু পরামর্শ দিয়েছে, সেখানে মানে তারা কিছু কনসার্ন ইস্যু করেছে, ওই কনসার্নগুলো রিয়েল, কিন্তু আওয়ামী লীগের এইটা এবং সেটার সাথে ইউএনের ইস্যু করা, আমি এটার সাথে এটার কোনো ধরনের সম্পর্ক দেখি না, কারণ আমি ইউএনের কোনো সাহায্য তো এখন পর্যন্ত চাওয়া হয়নি, বা যদি ইস্যু হয় সেটা অবজারভেশন এবং এর বাইরে হয়তো কিছু ক্যাপাসিটি ডেভেলপমেন্টের মতো কোনো ভূমিকা হয়তো থাকবে, সেটা নির্বাচন কমিশন হচ্ছে ঠিক করবে। সো সেটার সাথে আমি এটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার কোনো কারণ দেখি না। অসংখ্য ধন্যবাদ ডক্টর আসিফ মোহাম্মদ শাহান এবং আনিস আলমগীর, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক আজ এখানে শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল একটি সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।